জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশন নিয়ে সোমবার সংবাদ সম্মেলন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছেন, আগামী নির্বাচনে বিএনপির বিজয়ের কোনো সম্ভাবনা নেই বলে তারা নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করছে। নেতৃত্বহীন দলটিকে মানুষ কোন আশায় ভোট দেবে বলেও প্রশ্ন তুলেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এছাড়া সার্চ কমিটির মাধ্যমে রাষ্ট্রপতি আগের মতোই নির্বাচন কমিশন গঠন করবেন বলেও জানিয়েছেন তিনি। অপরদিকে সার্চ কমিটির মাধ্যমে গঠিত নির্বাচন কমিশন আওয়ামী কমিশন হয়, গ্রহণযোগ্য কোনো নির্বাচন কমিশন হয় না জানিয়ে বিএনপি নেতারা বলছেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া যতই নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করা হোক, সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে না। তাই আগামী সংসদ নির্বাচনে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার না থাকলে তাতে বিএনপি অংশগ্রহণ করবে না এবং অন্য কাউকেও অংশগ্রহণ করতে দেবে না বলে হুঁশিয়ারি তাদের। এবার ঘর কোনো বিএনপিকে আর দেখা যাবে না জানিয়ে তারা আরও হুঁশিয়ারি দিয়েছে, আগামী নির্বাচনে যথাসময়ে বিএনপির শীর্ষ পর্যায় থেকে ডাক দেওয়া হবে, রাজপথ প্রকম্পিত হবে। সোমবার প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন থেকে কি বার্তা পেল বিএনপি, কি জানতে পারল দেশবাসী, এই আলোচনায় আজ রাজকাহনে যুক্ত আছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি, যুক্ত আছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স এবং আছেন জিটিভির প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা। স্বাগত জানাচ্ছি আপনাদের তিনজনকেই। আজকের রাজকাহনে কি জানালেন প্রধানমন্ত্রী সেই আলোচনায় সৈয়দ ইশতিয়াক রেজা, শুরুতে আপনার কাছ থেকে জানতে চাই। একটা দীর্ঘ সংবাদ সম্মেলন অনেকদিন পর, করোনার পরে দীর্ঘদিন পর অনুষ্ঠিত হলো। মাননীয় প্রধানমন্ত্রী কাছ থেকে কি জানতে পারলাম আপনারা কি জানলেন, উল্লেখযোগ্য বিষয়গুলো যদি কি বার্তা পেলেন সেটা যদি একটু আমাদেরকে বলেন। ধন্যবাদ শারমিন। প্রধানমন্ত্রী জাতিসংঘ থেকে ফিরে যে সংবাদ সম্মেলনটি করেছেন, বরাবরের মতোই তিনি সাংবাদিকদের সব প্রশ্নের উত্তর দিয়েছেন। জাতিসংঘের সফরের ইস্যুর বাইরেও রোহিঙ্গা ইস্যু ছিল, জলবায়ুর ইস্যু ছিল, ভ্যাকসিনের ইস্যু ছিল, আমাদের দেশের অভ্যন্তরীণ ই কমার্সের ইস্যু, এমনকি টেলিভিশনের ক্লিন ফিড ইস্যুটাও বাদ যায়নি তার সাথে আলোচনার জন্য। এবং সবচেয়ে বড় যেটা সেটা হলো কি নির্বাচন নিয়েও তিনি কথা বলেছেন। এবং আমারই একটি প্রশ্ন ছিল যে নির্বাচন কমিশন কিভাবে গঠিত হবে, আইনের মাধ্যমে নাকি সার্চ কমিটির মাধ্যমে। প্রধানমন্ত্রী খুব স্পষ্ট করে বলেছেন যে এটা সার্চ কমিটির মাধ্যমেই হবে। এবং তিনি লম্বা সময় ধরে 2.5 ঘন্টা উত্তর দিয়েছেন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের। তাকে আমি অনেকদিন থেকে সংবাদ সম্মেলন তার কভার করি, আমার কাছে তাকে খুব উজ্জীবিত মনে হয়েছে, খুবই আস্থাশীল মনে হয়েছে এবং তিনি যথেষ্ট আস্থার সাথেই সবগুলো প্রশ্নের জবাব দিয়েছেন সাংবাদিকদের। অনেক ক্রিটিক্যাল প্রশ্ন ছিল আপনি দেখেছেন, কিন্তু অত্যন্ত সাবলীল ভাবেই তিনি তার জায়গা থেকে তার যে পরিপ্রেক্ষিত আছে, প্রেক্ষাপট আছে, সেখান থেকে জবাব দেওয়ার চেষ্টা করেছেন। জি, ধন্যবাদ সৈয়দ ইশতিয়াক রেজা। আপনার কাছে আমি নিশ্চয়ই আসছি। আমি সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, আপনার কাছ থেকেও জানতে চাই আপনারা কি বার্তা পেলেন প্রধানমন্ত্রীর কাছ থেকে। এবং যখন জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী গিয়েছিলেন তখন বা শেষ হওয়ার পরে আপনাদের দলের মহাসচিব বলেছেন কোনো অর্জন নেই, প্রধানমন্ত্রী জাতিসংঘে গিয়ে মিথ্যাচার করেছেন। আজকের বার্তায় তিনি সেইখানে কি হলো, কি হয়েছে, কি করেছেন সেই বিষয়ে বলেছেন, সাংবাদিকদের প্রশ্নের উত্তরও দিয়েছেন। কি বার্তা বিএনপি পেল? দেখুন, আজকে প্রধানমন্ত্রী যে সংবাদ সম্মেলন করেছেন সেখান থেকে জাতি যে বার্তা পেল বা যে বক্তব্য প্রধানমন্ত্রী দিয়েছেন, এটা জাতি হতাশ হয়েছে। এখানে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের কোনো সুস্পষ্ট ইঙ্গিত নেই। এখানে দেশের বিরাজমান যে রাজনৈতিক, অর্থনৈতিক যে সমস্যাগুলো রয়েছে, জনজীবনের যে বিরাজমান সমস্যা রয়েছে, সেগুলো নিরসনের কোনো উদ্যোগ কিংবা কোনো বার্তা কিন্তু জাতি পায় নাই। তিনি বরাবরের মতোই বলেছেন যে নির্বাচন হবে এবং সেখানে নির্বাচন কমিশন নিয়ে কথা বলেছেন। উনি নির্বাচন এবং নির্বাচন কমিশন নিয়ে যে কথাগুলো বলেছেন সেই কথার সাথে জনগণের মতের কোনো মিল নাই, জনগণের মতাদর্শের কোনো এখানে কোনো মিল নাই। আর যে কথা তিনি বলেছেন যে বিরোধী দল নেই এবং কার সাথে প্রতিদ্বন্দ্বিতা হবে, এটা আসলে দেশে যে আজকে একটা কঠিন কর্তৃত্ববাদী সরকার কায়েম হয়েছে, কঠিন একটা কর্তৃত্ববাদী শাসন কায়েম হয়েছে, যে শাসনে সরকারি দল বা সরকার আপনার বিরোধী দলের অস্তিত্বকে স্বীকার করতে চায় না, সেটাই কিন্তু তার বক্তব্যে উঠে এসেছে। সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, আপনাকে ধন্যবাদ। খালিদ মাহমুদ চৌধুরী এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, আপনার কাছ থেকেও জানতে চাই কেমন বার্তা দিলেন প্রধানমন্ত্রী, আপনার কাছ থেকে একই প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। ইশতিয়াক রেজা যেটা বললেন, প্রধানমন্ত্রী 2 দিন আগে বাংলাদেশে ফিরেছেন এবং সাংবাদিকদের সঙ্গে তিনি আর এই সফর নিয়ে আলোচনা করেছেন। 2 ঘন্টা 18 মিনিট তিনি সাংবাদিকদের সঙ্গে ছিলেন।
এবং এই আমার জানা নাই, আমি খুব স্বল্প অভিজ্ঞতা সম্পন্ন একটা রাজনৈতিক কর্মী, আমার জানা নাই, আমার জীবনে অনেক প্রধানমন্ত্রী আমি দেখেছি, সরকার প্রধান দেখেছি, এতক্ষণ সাংবাদিকদের সঙ্গে তার সফর নিয়ে আলোচনা করেছেন। আমার মনে হয় না কোনো এর আগে কোনো সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান পৃথিবীর কোনো কথা হয় কিনা আমার জানা নেই। সব জায়গায় আমরা দেখেছি তিনি যতটুকু সফর করেছেন সেই সম্পর্কে বলে সংবাদ সম্মেলন শেষ করে দেন, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এটা সংবাদ সম্মেলন বলবো না, এটা সাংবাদিকদের সঙ্গে এক প্রকার আড্ডা দিয়েছেন। তিনি সব ধরনের কথা বলেছেন, কোনো কিছুই তিনি সেখানে বাকি রাখেননি। কাজেই ইমরান সাহেব প্রিন্স যেটা বলার চেষ্টা করলেন যে বিরাজমান সংকট নিয়ে কোনো কথা বলেন নাই। দেশে কি কোনো সংকট আছে যে সংকট নিয়ে তিনি কথা বলেন? বাংলাদেশে একটি সংকটের মুখোমুখি আমরা দাঁড়িয়েছিলাম, যেটা অতিমারি, যেটা করোনা, সেটাও তো বাংলাদেশ জয় করেছে এবং বাংলাদেশকে অনেকগুলো দেশ রেড লিস্টে রেখেছিল, সেগুলোও তুলে নেওয়া হয়েছে। তো বাংলাদেশের সামনে এখন এই করোনাকে যদি বাদ দিয়ে এটাকে সংকট আমরা ছিলাম, যে সংকটে আমরা বিরোধী দল বলে দাবিদার যারা বিএনপি তাদেরকে আমরা দেখি নেই। হ্যাঁ, তো কাজেই যেহেতু সেই সংকট আমরা উত্তরণ করেছি, চলমান ভ্যাকসিন আমাদের চলমান আছে এবং বাংলাদেশি হচ্ছে প্রথম 30টি দেশের মধ্যে একটি দেশ যেটা ভ্যাকসিন আমরা পেয়েছিলাম, তারপরেও আমরা এটাকে নিয়ন্ত্রণ করতে পেরেছি। সেই জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী যে সংবাদ সম্মেলনে বাংলাদেশকে তিনি কিভাবে প্রতিনিধিত্ব করেছেন সেই কথাগুলি তিনি বলেছেন, তারপরেও বিভিন্ন তার অনুপস্থিতিতে কতগুলো বিষয় এখানে তৈরি হয়েছে সেগুলোর উত্তর তিনি দিয়েছেন, যেগুলো সংবাদ মাধ্যমে ইতিমধ্যেই চলে এসে যা পরিবেশিত হয়েছে। আজকে তিনি মন্ত্রিসভা তিনি সভাপতিত্ব করেছেন, সেখানেও তিনি সেখানে এই কথাগুলো তিনি বলেছেন। কাজেই বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ একটা মর্যাদার জায়গায় গেছে। বাংলাদেশ একটি আত্মমর্যাদা জায়গাটা আমরা পেয়েছিলাম 71 সালে, সেই জায়গাটা আমরা এখন অবস্থান করছি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। কাজেই তিনি যথার্থই তার অবস্থানগুলো ব্যাখ্যা করেছেন এবং তিনি যেই নির্বাচন কমিশন যেটা ফেব্রুয়ারি মাসে শেষ হয়ে যাবে সেটা নিয়েও তিনি তার বক্তব্য দিয়েছেন এবং পরিষ্কার বক্তব্য দিয়েছেন। এখানে কোনো রাগ ঢাকের কোনো বিষয় নাই, তিনি পরিষ্কারভাবে বলেছেন। কাজেই আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী এই দীর্ঘ সময়ে তিনি দেশের বাইরে জাতিসংঘ সাধারণ অধিবেশনে গিয়েছিলেন, যে অধিবেশনে জাতিসংঘের সকল সদস্যরাও অংশগ্রহণ করার সুযোগ পায় নাই শারীরিকভাবে, সেখানে তিনি শারীরিকভাবে তিনি সেখানে অংশগ্রহণ করেছেন, বাংলায় বক্তব্য দিয়েছেন এবং তিনি 75 বছর বয়স, তার যে জন্ম বার্ষিকী সেটাও আমরা সেখানে তিনি অবস্থান করেছিলেন এবং তিনি বাংলাদেশের শুধু নয় সারা পৃথিবীর সমগ্র পৃথিবীর প্রথম নেতা হিসাবে জাতিসংঘে 17 বার তিনি জাতিসংঘে বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছেন। এই বিরল কৃতিত্বের অধিকারী একমাত্র বাংলাদেশের প্রধানমন্ত্রী। কাজেই সবকিছু মিলিয়েই বাংলাদেশের মানুষকে তিনি সম্মানিত করেই বিশ্ব সভা থেকে ফিরে এসেছেন। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। সংবাদ সম্মেলনে আমরা বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। সেই রেকর্ডগুলোর কথা সেই সংবাদ সম্মেলনেও আলোচিত হচ্ছিল। সৈয়দ ইমরান সালে প্রিন্স, এই নির্বাচন কমিশন গঠনের প্রশ্নটিতে আসি আপনার কাছে, কিন্তু তার আগে যেহেতু মাননীয় প্রতিমন্ত্রী বলছিলেন দেশের কোনো সংকট নেই, আপনারা আসলে আপনি যে বলছেন যে সংকটের বিষয়ে আলোচনা মানে প্রধানমন্ত্রীর বক্তব্য পাওয়া যায়নি, কোন সংকটের বিষয়ে আপনারা জানতে চাইছেন যেটা সম্পর্কে প্রধানমন্ত্রী বলেননি? দেখুন, দেশ আজ এক গভীর সংকটে নিপতিত। এই সংকট হচ্ছে গণতন্ত্রের সংকট, এই সংকট হচ্ছে শাসন ব্যবস্থার সংকট, এই সংকট হচ্ছে রাজনীতির সংকট এবং দেশে আজকে যে দুর্নীতি মহামারী আকার ধারণ করেছে, এই দুর্নীতি থেকে কিভাবে দেশ মুক্তি পাবে এটা একটি বড় সংকট। যেখানে সরকারের পরিকল্পনা মন্ত্রী বলে বড় বড় প্রজেক্ট মানে বড় বড় দুর্নীতি হচ্ছে, সেখানে তো সরকার নিজেই স্বীকার করে দিচ্ছে যে দেশে দুর্নীতি আছে। আজকে দেশে যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের যে চরম একটা ঊর্ধ্বগতি, যেখানে সয়াবিন তেলের দাম সর্বোচ্চ ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে আছে, চালের দাম যেখানে আপনার
68 থেকে 70 টাকা, যেখানে আপনার প্রত্যেকটি নিত্য পণ্যের দাম আকাশচুম্বী, সেখান থেকে কিভাবে জনগণ মুক্তি পাবে বা জনগণ এই কিভাবে আপনার দ্রব্যমূল্য হ্রাস পাবে, সেটা নিয়ে তো এই সংবাদ সম্মেলনে কোনো সাংবাদিক ভাইকে প্রশ্ন করতেও দেখলাম না, আর কোনো উত্তরও কিন্তু আমরা পাইনি। তো এইগুলো তো আজকে বড় একটা সংকট, এটা কি বলা যাবে না? আজকে বলা হচ্ছে প্রধানমন্ত্রী গিয়েছেন জাতিসংঘে, স্বাভাবিকভাবে উনি যাবেন, সেখানে উনি 140 জনের একটা বহর নিয়ে গিয়েছেন। কিন্তু এই করোনার পরে আমরা অন্যান্য রাষ্ট্রপ্রধানদেরকে দেখেছি, কেউ 4 জন, কেউ 7 জন, কেউ 12 জন, কেউ 20 জন মানে সফরসঙ্গী নিয়ে সেখানে গিয়েছেন। কিন্তু আমাদের প্রধানমন্ত্রীকে আমরা দেখেছি এই করোনার পরে, যেখানে মানে সাশ্রয় করার, অর্থনৈতিক সাশ্রয়টা সামনে এসেছে, সেটা না করে সে 140 জন বহর নিয়ে একটা চার্টার ফ্লাইট নিয়ে বাংলাদেশ থেকে গিয়েছেন ফিনল্যান্ডে। সেখানে ফিনল্যান্ডে মানে আত্মীয়ের সাথে দেখা করে সেখান থেকে আবার গিয়েছেন যুক্তরাষ্ট্রে, যুক্তরাষ্ট্র থেকে আবার সেই চার্টার ফ্লাইট নিয়ে গেলেন ফিনল্যান্ডে, ফিনল্যান্ড থেকে আবার বাংলাদেশে আসছেন। এই যে একটা বড় বিষয়, এটা কিন্তু কেউ বলছে না, বা এটা সরকার থেকেও কিন্তু কোনো ব্যাখ্যা দেওয়া হচ্ছে না। সরকারের কয়েকজন কর্তা ব্যক্তি, এমনকি প্রধানমন্ত্রীও যুক্তরাষ্ট্রে বসে এইটার যে ব্যাখ্যাটা দিয়েছেন, সেটা কিন্তু গ্রহণযোগ্য হয় নাই, জনগণ এটাকে গ্রহণ করে নাই। কারণ এই চার্টার ফ্লাইট নিয়ে এই সময়ে আপনার ওখানে যাওয়াটা সঠিক হয়নি। উনি একটা রেগুলার ফ্লাইটে যদি যেতেন এবং সফর সঙ্গী যদি 20 জনের মধ্যে নামিয়ে আনা যেত, তাহলে বাংলাদেশের যে অর্থ, এটা অনেক সাশ্রয় হতো। এই করোনার পরে অর্থনৈতিক কর্মকাণ্ডে সেই টাকা কিন্তু ব্যয় করা যেত। আমরা দেখেছি প্রধানমন্ত্রী তার আমরা সংবাদ মাধ্যমে দেখেছি যে তার কার্যালয়ের জন্য গাড়ি কেনার জন্য নাকি অর্থ দেওয়া হয়েছিল, সেই অর্থ তিনি ফেরত দিয়েছেন আপনার স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির জন্য। এই ক্ষেত্রে তো প্রধানমন্ত্রী সেটাও করতে পারতেন, যে চার্টার ফ্লাইট না নিয়ে বাংলাদেশের অর্থ ব্যয় না করে সেটা অন্য খাতে ব্যয় করা যেত। কিন্তু সেই কথাটা কিন্তু কেউ আজকে বলছে না। আজকে তিনি বলেছেন, নির্বাচন নিয়ে বলেছেন, এবং এটা তাচ্ছিল্য করে বলেছেন যে কোন আশায় বিএনপি সৈয়দ ইমরান সালে প্রিন্স, আপনার কাছে আমি এই প্রসঙ্গটিতে আসি, যেহেতু নির্বাচন নিয়ে একটু বড় করেই কথা বলতে হবেই আমাদেরকে। সৈয়দ ইশতিয়াক রেজা, আপনার কাছ থেকে একটু সেই বিষয়গুলো, যেই সংকটগুলোর কথা সৈয়দ ইমরান সালে প্রিন্স বলছেন এই বিষয়ে কোনো প্রশ্ন তোলা হয়নি সাংবাদিকদের পক্ষ থেকে, প্রধানমন্ত্রী বলেননি, সেটি নিয়ে আপনি একটু বলবেন কিনা? একটু আনমিউট করবেন। ইমরান সালে প্রিন্স যে কথাগুলো বলেছেন, তার জায়গা থেকে তিনি এগুলোকে সংকট হিসেবে দেখছেন। কিন্তু নিঃসন্দেহে দ্রব্যমূল্য একটা প্রশ্ন হতে পারে, কিন্তু এটা একটা জাতীয় সংকট কিনা সেটা তিনি নিশ্চয়ই সেটা চিন্তা ভাবনা করে দেখতে পারেন। প্রধানমন্ত্রী প্লেনের বিষয়টা কিন্তু উত্তর দিয়েছেন। তাকে প্রশ্ন করা হয়েছিল সাংবাদিকদের দিকে যে তিনি এত বড় প্লেন নিয়ে কেন গিয়েছিলেন, সেটার উত্তর তিনি আমেরিকাতে বসেও দিয়েছেন, সেটা তিনি আজকেও দিয়েছেন। যে এয়ারক্রাফটটি কেনা হয়েছে সেটি করোনার আগে আগে কেনা হয়েছিল, এবং এক দীর্ঘ সময় এভিয়েশন সেক্টরের অবস্থা আপনারা জানেন যে এটি বন্ধ ছিল। তাই প্রধানমন্ত্রী এই ফ্লাইটটা 16 ঘন্টা একটা নির্ঝঞ্ঝাট জার্নি করতে পারে প্লেনটা, সুতরাং সেটাকে নিয়ে তিনি গেছেন, এবং তিনি দেখেছেন যে 14 ঘন্টার মধ্যে নিউ ইয়র্কে ল্যান্ড করা যায়। সুতরাং তার একটা ট্রায়াল রান হয়েছে বলে তিনি মনে করেন এটার মাধ্যমে, এবং একই সাথে নিউ ইয়র্কের সাথে ঢাকার যে ফ্লাইট যোগাযোগ, সেটির একটি ভিত্তি স্থাপন হয়েছে এটার মাধ্যমে। সুতরাং এই প্রশ্নের তিনি উত্তর দিয়েছেন, সেই উত্তর কারো কাছে গ্রহণযোগ্য হতে পারে, কারো কাছে গ্রহণযোগ্য না হতে পারে, কিন্তু সাংবাদিকরা প্রশ্ন করেছে যে মানে 140 জনের বহর নিয়ে যাওয়াটা এই সময় যৌক্তিক না বলে সৈয়দ ইমরান সালে প্রিন্স বা বিএনপির পক্ষ থেকে যা বলা হচ্ছে, এই বিষয়টি কি গ্রহণযোগ্য হতে পারছে? এই প্রশ্ন সাংবাদিকরা করেনি, এ কথা ঠিক, কিন্তু আমরা যেটা শুনেছি প্রায় 140 জনের মধ্যে 60 জন নিজেদের খরচে গিয়েছেন, যারা ছিলেন ব্যবসায়ী, বাকিরা তার সফর সঙ্গী হয়েছেন। এর মধ্যে সাংবাদিক ছিলেন, যাদের খরচটা আসলে যার গণমাধ্যম গ্রহণ করেছে, বলে ওই সংখ্যাটা বাদ দিলে, বিটিভি অবশ্য সরকারি খরচেই গিয়েছে, ওই সংখ্যাটা বাদ দিলে বাকি যারা থাকে তারা তো প্রধানমন্ত্রীর সাথে বিভিন্ন কারণ আছে। ওটা আমি জানতে পারবো না সাংবাদিক হিসেবে, ওটা আমি জানিও না যে কতজন কি কারণে তার লেগেছে, কিন্তু আমি বলবো যে 140 জনের খরচটাই কিন্তু রাষ্ট্র দেয়নি, এটা আমি অন্তত নিশ্চিত বলতে পারি। জি, তার মানে এই ব্যাখ্যাটা আপনারা গ্রহণযোগ্য ব্যাখ্যা পাচ্ছেন। জি, সৈয়দ ইমরান সালে প্রিন্স, এবারে আসি একটু নির্বাচন প্রসঙ্গে, যেটি আপনি বলতে শুরু করেছিলেন যে নির্বাচনে জিততে পারবে না বলেই নির্বাচন নিয়ে বিতর্কিত করার চেষ্টা করছে বিএনপি, এবং ভোট কেন দেবে, এই প্রশ্নের উত্তরটা যদি দেন, কেন আপনাদের ভোট দেবে মানুষ? আজকে দেখেন, আমি যদি পাল্টা প্রশ্ন করি যে সরকার নিরপেক্ষ নির্বাচনে জিততে পারবে না বলেই তারা একটি নিয়ন্ত্রিত এবং তারা একটি আরোপিত নির্বাচন করতে চায়, যেটা 2014 এবং 2018 সালে করেছে। আমরা তো সরকারের চ্যালেঞ্জ গ্রহণ করে
2018 সালে নির্বাচনে গিয়েছিলাম, কিন্তু সরকার কিন্তু বিরোধী দলের চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেনি সেই সময় আপনার নির্বাচনকে কিভাবে ব্যর্থ করে দেওয়া হয়েছিল সেটা দিবালোকের মতো স্পষ্ট। নির্বাচনের 3 মাস আগে থেকে বিরোধী দলের নেতা কর্মীদেরকে গায়েবী মামলা দিয়ে এলাকা ছাড়া করা হয়েছিল এবং সেখানে ডান্ডা মেরে সব ঠান্ডা করে দেওয়া হয়েছিল, এবং এরকম মামলা নির্বাচনের আগে অতীতে কোনো সময় কোনো সরকারের সময় হয়নি। তো আজকে সেই চ্যালেঞ্জটা কিন্তু সেই সময় সরকার গ্রহণ করতে পারেনি। আজকেও সরকার এই চ্যালেঞ্জ নিরপেক্ষ নির্বাচনের চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবে না বা পারছে না বলেই তারা আজকে নির্বাচন নিয়ে কথা বলছে। নির্বাচন তো বিরোধী দলের বিতর্কিত করার কোনো ব্যাপার নাই, বরঞ্চ সরকার এবং নির্বাচন কমিশন মিলেই এই নির্বাচন ব্যবস্থাকে বিতর্কিত করেছে। আজকে এই যে বলা হচ্ছে যে নির্বাচন সুষ্ঠু হবে, নিরপেক্ষ হবে, গত এই সরকারের আমলে কোন নির্বাচনটা নিরপেক্ষ হয়েছে, সুষ্ঠু হয়েছে? এটা কেউ বলতে পারবে? বলতে পারবে না। প্রধানমন্ত্রী বলেছেন বিরোধী বিএনপি কে কেন ভোট দিবে। আজকে আমরা যদি বলি আওয়ামী লীগকে কেন ভোট দিবে, আজকে যদি আপনার একটা নিরপেক্ষ নির্বাচন হয়, আওয়ামী লীগ যদি এতই কাজ করে থাকে, তিনি বলেছেন বিদ্যুৎ, তিনি বলেছেন ইন্টারনেটের গতি ইত্যাদি ইত্যাদি অনেক কথা বলেছেন। আজকে আমি কয়েকদিন আগে এলাকা থেকে আসতে পারি, 2 দিন আগে 7 ঘন্টা 8 ঘন্টা করে বিদ্যুৎ থাকে না। আপনার ইন্টারনেটের গতি সারা পৃথিবীতে বাংলাদেশের অবস্থান একেবারে শেষের দিকে, মানে 2টি দেশের আগে বাংলাদেশের অবস্থান। নিকারাগুয়া এবং মানে উগান্ডার অবস্থানও বাংলাদেশের উপরে ইন্টারনেটের গতির দিক থেকে। আর প্রধানমন্ত্রী আজকে বললেন বিদ্যুতের কারণে, ইন্টারনেটের গতির কারণে তার সরকার, জনগণ তাকে ওনাদেরকে ভোট দিবে। ঠিক আছে, যদি তাই এতই উন্নয়ন হয়ে থাকে তাহলে কেন নিরপেক্ষ নির্বাচনের চ্যালেঞ্জটা ওনারা গ্রহণ করতে ইমরান সালে প্রিন্স, আপনি যে প্রশ্নটা করছেন আমি পরের অংশে বিরতির পরে এসে মাননীয় প্রতিমন্ত্রীর কাছ থেকে নিশ্চয়ই পাল্টা প্রশ্ন করছেন, কিন্তু আপনার কাছে যে প্রশ্নটি কেন ভোট দেবে বিএনপি কে, পাল্টা প্রশ্ন না করে সেই উত্তরটিও যদি আপনারা একটু দেন যে বিএনপি কে আসলে কেন ভোট দেবে প্রধানমন্ত্রীর প্রশ্নটি। আমি একটা বিরতির পরে আসি, বিরতির পরে মাননীয় প্রতিমন্ত্রীকে শুনে নিশ্চয়ই আপনার কাছ থেকে শুনবো। ফিরছি রাজকাহনে। ফিরে এলাম রাজকাহনে। আমি মাননীয় প্রতিমন্ত্রী আপনার কাছে যেহেতু সৈয়দ ইমরান সালে প্রিন্স প্রশ্নটি রেখেছেন, আমি সেইখান থেকে আপনার কাছ থেকে সংক্ষেপে একটু জানি আওয়ামী লীগকে কেন ভোট দেবে সেই প্রশ্নটি করছেন, আমার মানে পাল্টা প্রশ্ন, এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের চ্যালেঞ্জ নিতে আওয়ামী লীগের শঙ্কাটা কোথায় বা অস্বস্তি আছে কিনা। আওয়ামী লীগ নিরপেক্ষ বলেন, পক্ষপাতিত্ব বলেন, সামরিক বলেন, সব সরকারের অধীনে নির্বাচন করার অভিজ্ঞতা আছে। আওয়ামী লীগের দায়িত্ব বাংলাদেশের সাংবিধানিক শাসনতান্ত্রিক ধারাবাহিকতা ফিরিয়ে আনা, এবং সেটা আমরা ইতিমধ্যেই সম্পন্ন করেছি। এই বাংলাদেশে 75 পরবর্তী সামরিক জান্তারা বাংলাদেশের ভোটাধিকার হরণ করে নিয়েছিল। হা না ভোটের নামে যে সরকার পদ্ধতি চালু করার চেষ্টা করেছিল এবং সামরিক শাসন দিয়ে, সান্ধ্য আইন দিয়ে নির্বাচনের ব্যবস্থা করেছিল। সামরিক শাসনের মধ্য দিয়ে নির্বাচন, আওয়ামী লীগের সব অভিজ্ঞতা আছে, এবং সেই জন্য আওয়ামী লীগ সেই সময় দাবি তুলেছিল তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন হবে, এবং যেটা এরশাদের পদ্ধতির মধ্য দিয়ে 91-এর 27শে ফেব্রুয়ারি আমরা নির্বাচন করেছিলাম। এবং সেটা 3 দলের যেটা ছিল যে পরপর 3টি নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন, কারণ বাংলাদেশে যে সামরিক জাতাকলে 75 পরবর্তীতে যে নিষ্পেষিত হয়েছে বাংলাদেশে গণতন্ত্র, ভোটাধিকার, সেটাকে স্বাভাবিক করার জন্য 3টি নির্বাচন করা দরকার তত্ত্বাবধায়ক সরকার নির্বাচনের অধীনে। 91 সালে বিএনপি সূক্ষ্ম কারচুপির মধ্য দিয়ে যে ক্ষমতায় আসার পরে সেইটা ভুলে গিয়েছিল, এবং আওয়ামী লীগ সেই ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য আন্দোলন করেছিল, এবং 15ই ফেব্রুয়ারি যে নির্বাচন করেছিল একদলীয় সরকারের অধীনে, তারই সেটাকে সেই আন্দোলনে জয়যুক্ত হয়ে 96 সালে তত্ত্বাবধায়ক সরকার কায়েম করেছিল, এবং 2001 সালে নির্বাচনকে 2008-এও নির্বাচন করেছে। কাজে সেটা ছিল একটা মডেল। কাজে তার মানে এই নয় যে সারা জীবন একটি দেশ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে থাকবে। বাংলাদেশের সংবিধান 72 সালে 30 লক্ষ শহীদের যে রক্তের বিনিময়ে অর্জিত যে সংবিধান, সেই সাংবিধানিক ধারাবাহিকতা ফিরিয়ে আনার দায়িত্ব হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের। আমরা হচ্ছে সেই ধারাবাহিকতা ফিরিয়ে এনেছি, যেটা 2014 সালের নির্বাচনের মধ্য দিয়ে শুরু হয়েছে। বিএনপি সেটা প্রত্যাখ্যান করেছিল এবং বলেছিল যে কোন নির্বাচনে তারা অংশগ্রহণ করবে না। আজকে আমরা 2018 সালে তারা নির্বাচন করেছে, কিন্তু নির্বাচন তারা করেছে কি? 30শে ডিসেম্বর নির্বাচন হয়েছে, 30শে ডিসেম্বরও তারা নমিনেশন দিয়েছে, তারা নির্বাচন করেনি, নমিনেশন বাণিজ্য করেছে।
কাজেই এটা দেখেছি আমরা। কাজেই এই যেই কথাটা তিনি বলেছেন ইমরান খানের প্লিংস, যে আওয়ামী লীগকে কেন ভোট দিবে, আওয়ামী লীগকে ভোট দিবে, আমরা ইনডেমনিটি আইন বাতিল করে খুনিদেরকে বিচার করেছি, আইনের শাসন প্রতিষ্ঠা করেছি, যে ৭১-এর অপরাধীদের বিচার করেছি, আমরা সাংবিধানিক ধারাবাহিকতা ফিরিয়ে এনেছি, আমরা দারিদ্রতাকে দূর করে আমরা স্বল্পোন্নত দেশে আমরা উত্তীর্ণ করেছি, আমরা মধ্যম আয়ের দেশে পরিণত করেছি, আমরা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করেছি। বাংলাদেশে করোনা মহামারীর মধ্যেও আমাদের জিডিপি এখন 5% ঊর্ধ্বে, যে পৃথিবীর অনেক দেশে নাই। আমাদের পার ক্যাপিটাল ইনকাম $২২৭০, আমাদের রিজার্ভ হচ্ছে 50 বিলিয়ন ছুঁই করতে। আমাদের বাংলাদেশের অর্থনীতি এখন পৃথিবীর বিস্ময়। তাহলে আওয়ামী লীগকে ভোট দিবে না কেন? ভোট কি দিবে এখন ওই চোরা তারেক রে? ভোট কি এখন দিবে বেগম খালেদা জিয়া, যে আত্মসাৎ করার কারণে অপরাধী হিসাবে কারাদণ্ড হয়ে জীবন যাপন করছেন, তাকে ভোট দিবে? একদম স্পষ্ট এই প্রশ্নটি আমি সৈয়দ ইমরান সালে প্রিন্সকে করছিলাম। মাননীয় প্রতিমন্ত্রী ধন্যবাদ। আপনার প্রশ্নটি আগের অংশেও আমি সৈয়দ ইমরান সালে প্রিন্সকে করছিলাম যে কেন ভোট দেবে আপনাদেরকে, এবং মাননীয় প্রধানমন্ত্রীও আজকে সংবাদ সম্মেলনে বলেছেন যে আপনাদের প্রধান নেত্রী দণ্ডিত, ভারপ্রাপ্ত চেয়ারপারসন তিনি দণ্ডিত এবং পলাতক, তাহলে মানে কাকে দেখে ভোট দেবে, এবং আপনারাও আসলে কাকে দেখিয়ে ভোট চাইবেন, কাকে যদি ধরুন আপনাদের দাবি মতো নির্বাচন হলো, তখন আপনারা কাকে প্রধানমন্ত্রী বানাবেন, সেই প্রশ্নগুলোর উত্তর কি? আনমিউট করে বলবেন দয়া করে। আমি একটা কথা বলতে চাই যে এটা সরকার বিভিন্ন সময়ে বিভিন্ন বক্তব্য ছেড়ে দিয়ে একটা বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করে জনগণের মধ্যে। এটাও একটা বিভ্রান্তি সৃষ্টি করার জন্যই এটা করা হচ্ছে। আপনি বলেছেন বিএনপি কে কেন ভোট দিবে, প্রধানমন্ত্রী প্রশ্ন করেছেন। আমি বলতে চাই বিএনপি কে এজন্যই ভোট দিবে, আজকে বর্তমান আওয়ামী লীগ সরকার এদেশের জনগণের যে এই দেশের যে মালিকানা সেটা কেড়ে নিয়েছে, জনগণের মালিকানাটা কেড়ে নিয়েছে। আমরা জনগণের মালিকানাটা জনগণের কাছে ফেরত দিতে চাই। আজকে এই দেশের মানুষ অধিকার হারা, ভোটের অধিকার নাই, কথা বলার অধিকার নাই, সেই অধিকারটা আমরা ফিরে দিতে চাই। আমরা একটি সুশাসন কায়েম করতে চাই। আজকে এই সরকার চরম দুঃশাসন কায়েম করেছে, ফ্যাসিবাদী শাসন কায়েম করেছে, প্রতিহিংসার রাজনীতি চালু করেছে। আমরা সেই প্রতিহিংসার রাজনীতির পরিবর্তে সকলের সমতার ভিত্তিতে একটি অংশগ্রহণমূলক গণতন্ত্র এবং রাজনীতি আমরা চালু করতে চাই। আজকে বিএনপির বিরুদ্ধে যে প্রোপাগান্ডা চালানো, ঠিক তো আগেই মন্ত্রী সাহেব বললেন, উনি বলতেই পারেন মন্ত্রী, তো উনি বলেছেন যে বেগম খালেদা জিয়া দণ্ডিত, আপনিও বলেছেন বেগম খালেদা জিয়া দণ্ডিত। আজকে বেগম খালেদা জিয়াকে একটি মিথ্যা মামলায় ফরমায়েশি রায় দিয়ে তাকে নির্বাচন এবং রাজনীতি থেকে দূরে রাখার জন্যই সরকার এই তার উপরে আজকে জুলুম নির্যাতন করেছে। সেটা বাংলাদেশের মানুষ তো বটেই, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের যে মানবাধিকার রিপোর্ট সেখানেও কিন্তু এই বক্তব্যটি স্থান পেয়েছে। আজকে তারেক রহমানকে বলা হয়, ওনারা অনেক কথা বলেন, আজকে তারেক রহমানের বিরুদ্ধে যে রায় দেওয়া হয়েছিল নিম্ন আদালতে, অর্থ একটা আদালতে তাকে অভিযোগ থেকে খালাস করা হলো, তারপরে সেই বিচারককে কিভাবে দাব দিয়ে দেশ ছাড়া করা হয়েছে, এটা আপনাদের সকলেই জানা আছে। এটা প্রতিহিংসার রাজনীতির শিকার হয়ে তারেক রহমানকে এখন নির্বাসনে থাকতে হচ্ছে। আজকে বিরোধী দলকে নেতৃত্ব শূন্য করার জন্য তারা মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে ফরমায়েশি রায় দিয়ে তাদেরকে দণ্ড করা হচ্ছে। এই দণ্ড তো আপনার রাজনৈতিক দণ্ড, এটা কোনো আপনার মানে আইনগত দণ্ড না। আইন তার যদি নিজস্ব গতিতে চলতো এবং বিচার বিভাগ যদি স্বাধীন থাকতো, তাহলে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে মামলা, এটা তো চলারই কথা না। জি, সৈয়দ ইমরান সালে প্রিন্স, আপনারা তো সেটি বলছেনই, আপনারা তো সেটি বলেই আসছেন সৈয়দ ইমরান সালে প্রিন্স। আগামী নির্বাচনে বেগম খালেদা জিয়াই আমার নেতা, তারেক রহমানই আমার নেতা, এবং তাদের নেতৃত্বে আমরা নির্বাচন। কে প্রধানমন্ত্রী হবেন, বেগম খালেদা জিয়া না তারেক রহমান? এটা সময় বলে দিবে। এই সরকার তো আইনের মার প্যাচে অনেক কিছু করেছে। আজকে বাংলাদেশকে তো আইনের মার প্যাচে বাংলাদেশের চরিত্রটাই তারা পাল্টে দিয়েছে। অনেক কাজ করতে হবে যেই সরকার নির্বাচিত হোক। কিন্তু তারা তো নির্বাচনই করতে পারবেন না সৈয়দ ইমরান সালে প্রিন্স, তারা তো নির্বাচনই করতে পারবেন না, এটিও প্রধানমন্ত্রী বলছেন যে তারা যেহেতু দণ্ডিত, আপনারা যেটাই বলছেন, কিন্তু তারা যেহেতু বাংলাদেশের আদালত থেকে দণ্ডিত হলেন, তাহলে তারা তো নির্বাচনই করতে পারবেন না। সেটা শুনেন, সেটা আদালতে বলবে কি হবে। আজকে আদালতে তারা দণ্ডিত করছে, এটা রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে তাদেরকে দণ্ডিত করা হয়েছে। পৃথিবীতে বহু দেশে এরকম ভুরি ভুরি উদাহরণ রয়েছে। তো সেখানে যা হয়েছে বাংলাদেশেও তাই হবে, এটা সময় বলে দিবে।
আজকে তারা বিএনপিকে ভয় পায় বলেই, বিএনপির জনপ্রিয়তাকে ভয় পায় বলেই তারা এই প্রশ্নগুলো সামনে নিয়ে আসছে এবং বিএনপির নেতৃত্ব শূন্য করার জন্য, বিএনপির নেতৃত্বকে বিতর্কিত করার জন্য, প্রশ্নবিদ্ধ করার জন্য তারা অপপ্রচার চালাচ্ছে। জি, সময় বলে দেবে, মানে বিএনপির কাছে ঠিক উত্তরটি আমরা পাচ্ছি না। জনগণ আসলে যদি উত্তরটি চায়, কাছে উত্তর আছে। বেগম খালেদাকে, আমি তো বলেছি বেগম খালেদাকে আমার নেতা, তারেক রহমানই নেতা। জি, সৈয়দ ইশতিয়াক রাজা, আপনার কাছ থেকে খুব সংক্ষেপে একটা বক্তব্য নিয়ে আমি বিরতিতে যাব, ফিরবো আবার আপনার কাছে। প্রধানমন্ত্রী কিন্তু এই ইস্যুতে আরেকটু ব্যাখ্যা দিয়েছেন। আপনারা যদি পুরো সংবাদ সম্মেলনের দিকে তাকান, তিনি বলেছেন ঠিক আছে অনেকগুলো নির্বাচন নিয়ে বিএনপি প্রশ্ন তোলে, কিন্তু 2008 সালের নির্বাচন নিয়ে তো কোনো প্রশ্ন নাই। সেখানেও তাদেরকে কি জনগণ ভোট দিয়েছিল? সেখানে তো ল্যান্ডস্লাইড ভিক্টরি হয়েছিল আওয়ামী লীগের। সেই প্রশ্ন, সেই কথাটা তিনি রেখেছেন। তিনি একই সাথে যে কথাটা বলার চেষ্টা করেছেন যে রাজনীতিটাকে যেই হিংসার জায়গায়, সহিংসতার জায়গায় 2001-এর নির্বাচনের পরে সারা দেশে হত্যা এবং ধর্ষণের যে উৎসব হয়েছিল, জ্বালাও পোড়ায়ের যে উৎসব হয়েছিল, গ্রেনেড হামলার যে উৎসব হয়েছিল, বোমা হামলার যে উৎসব হয়েছিল, সেগুলো যদি মানুষ স্মরণ রাখে তাহলে বিএনপিকে কেন ভোট দিবে? তিনি কিন্তু এই প্রশ্নটা রেখেছিলেন। জি, সৈয়দ ইশতিয়াক রাজা, ধন্যবাদ আপনাকে। একটা বিরতি থেকে আসি, বিরতি থেকে এসে নিশ্চয়ই এই প্রসঙ্গে আরো জানতে চাইবো। নির্বাচন কমিশন গঠন নিয়ে আলোচনা হয়েছে, ফিরছি রাজকাহনে বিরতির পর। ফিরলাম জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। প্রত্যেকের কাছ থেকে মোটামুটি 2 মিনিট করে শুনতে পারবো। সৈয়দ ইমরান সালে প্রিন্স, মানে প্রধানমন্ত্রী আজকে আবারও স্পষ্ট করে দিলেন যে সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন হবে, কিন্তু আপনারা তো বলছেন যে নির্বাচন কমিশন নিয়ে এই মুহূর্তে না, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আপনারা নির্বাচনে যাবেন না এবং নির্বাচনে হতে দেবেন না, যেটি 2014 নির্বাচনের আগেও বলেছিলেন, তখন লাভ হয় নাই। তারপরে 2019-এও আপনারা নির্বাচনে আবার অংশগ্রহণ করলেন এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরবর্তীতে বলেওছেন আগের 2-1টি নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত ভুল ছিল। এখন আবার সেই আগের অবস্থানে যাচ্ছেন যে নির্বাচন করবেন না, হতে দেবেন না। এই সিদ্ধান্তে আপনারা সফল হবেন? 2014-তে যা হলেন না। অবশ্যই এদেশের জনগণের মনের কথা হচ্ছে একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। আজকে সেটা আমাদের বক্তব্য নয়। আজকে আমরা দেখলাম কোন একটি সংস্থা একটি ওয়েবিনারের আয়োজন করেছিল, সেখানে দেশের বিশিষ্ট ব্যক্তিরা যারা নির্বাচন নিয়ে চিন্তা করেন, কাজ করেন, তারা নিজেরাই বলেছেন নির্বাচন কমিশনকে যতই আইন করে দেওয়া হোক না কেন, একটি নির্দলীয় সরকার না হলে বাংলাদেশে আর সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এটা তো জনগণের কথা। আজকে নির্বাচন ব্যবস্থাকে ভেঙে চুরে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে, জনগণের স্বাধীন ভোটাধিকারের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন বা ক্ষমতার পালাবদল, এটা একটা দুরূহ ব্যাপার হয়ে গেছে। এই পথকে রুদ্ধ করে দেওয়া হয়েছে। এই সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না। আজকে প্রধানমন্ত্রী বলেছেন যে মানুষ ভোট দেয় যাদের ক্ষমতায় আসার সম্ভাবনা থাকে। আমার মানে বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন তাদের তো কোনো সম্ভাবনা নাই। তো এই কথা কখন একজন প্রধানমন্ত্রী বলতে পারেন? আসলে জনগণ থেকে যারা বিচ্ছিন্ন তারাই কথা বলতে পারে। আমরা বলতে চাই বিএনপি নিরপেক্ষ নির্বাচন যদি হয়, বিএনপি ইনশাল্লাহ জনগণের ভোটে ক্ষমতায় আসবে এবং সেই নিরপেক্ষ নির্বাচনের চ্যালেঞ্জ বিএনপিরও গ্রহণ করতে চায়। আমরা আওয়ামী লীগকেও চ্যালেঞ্জ দিচ্ছি, সেই নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের চ্যালেঞ্জটি গ্রহণ করুন। সেই নির্বাচনে জনগণ যদি আমাদেরকে ভোট দেয়, আপনারা মেনে নেবেন, আপনাদেরকে ভোট দিলে আমরাও মেনে নিব। কিন্তু সেই চ্যালেঞ্জ গ্রহণ না করে আপনারা আবার একটি নিয়ন্ত্রিত নির্বাচন করতে চাচ্ছেন, আবার একটি মানে বিরোধী দলবিহীন নির্বাচন করতে চাচ্ছেন, এটাতে তো জনগণ সেই নির্বাচনকে গ্রহণ করবে না। এখানে খালিদ মাহমুদ ভাই বলেন, আজকে প্রধানমন্ত্রী বলেছেন 2008 সালের নির্বাচনের কথা, যে সেই নির্বাচন নিয়ে নাকি কোনো কেউ প্রশ্ন তুলে না। আমরা সেই নির্বাচনের রাতেই, আমরা সেই নির্বাচনের আগেই আমরা প্রশ্ন তুলেছি, নির্বাচনের রাতেই আমরা প্রশ্ন তুলেছি। সেটা একটা আতাতে নির্বাচন ছিল। তৎকালীন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিল সাহেব পরবর্তীতে লন্ডনে একটি টেলিভিশনে সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে আতাত করে কোন একটি সংস্থার সাথে আতাত করে আওয়ামী লীগ ক্ষমতায় এসছে এবং আওয়ামী লীগের যে মন্ত্রিসভা এবং এমপিদের তালিকা সেই সংস্থা থেকে নাকি করে দেওয়া হয়েছিল। এটা আজকে ইউটিউবে যান, সেই ইউটিউবে গেলেও ওই আব্দুল জলিল সাহেবের বক্তব্য কিন্তু আপনারা খুঁজে পাবেন। তো সেই নির্বাচন তো কখনোই নিরপেক্ষ হয় নাই। তখনও আমরা এর প্রতিবাদ করেছি, এখনো করেছি। সেই নির্বাচন ছিল একটি জরুরি অবস্থার সরকারের অধীনে নির্বাচন। কোন নির্বাচনটি নিরপেক্ষ হয়েছে এটি আবার দুই দলের কাছ থেকে দুই রকম বক্তব্য। কিন্তু সৈয়দ ইমরান সালে প্রিন্স, সেই প্রশ্নটির উত্তর হয়তো অন্য কোনো সময় পাবো কিনা জানি না, যে 14 সালে যেটিতে আপনারা সফল হননি, এখন কি করে সফল হবেন? 14 সালেও এই আন্দোলন প্রতিহত করবার কথা বলেছিলেন। এখন 14 সালে আমরা সফল ছিলাম,
জনগণ আমাদের আহ্বানে সাড়া দিয়ে সেই নির্বাচন বর্জন করেছে। নির্বাচন কমিশন নিবন্ধিত 95% রাজনৈতিক দল সেই নির্বাচনে অংশগ্রহণ করে নাই। দাবিটি তো আদায় হলো না, সেজন্যই জিজ্ঞাসা করছিলাম। ইমরান সালি প্রিন্স, আপনাকে ধন্যবাদ, কারণ সময়ের স্বল্পতা আছে। ধন্যবাদ সৈয়দ ইমরান সালি প্রিন্স। মাননীয় প্রতিমন্ত্রী, অংশগ্রহণমূলক নির্বাচন করবার জন্য কি করবেন? যেহেতু আওয়ামী লীগের নির্বাচনকালীন সরকারের দায়িত্বে থাকবে বলে আপনারা বলছেন, প্রধানমন্ত্রীও বলছেন যে সার্চ কমিটি, তাহলে অংশগ্রহণমূলক করবার জন্য আসলে কিছু কি করবেন আপনারা? না, এটা শাসনতান্ত্রিক ধারাবাহিকতা। আর আওয়ামী লীগ কখনো ভয় পায় না। ইমরান সালের প্রিন্স যেটা বললেন যে আওয়ামী লীগ বিএনপিকে ভয় পায়, আমরা তো জিয়াউর রহমানকে দেখেছি। জিয়াউর রহমান মৃত্যু অবধি আপনার সান্ধ্য আইন দিয়ে দেশ পরিচালনা করেছেন। তিনি যেদিন মারা গেছেন সেদিনকেও দেশে সান্ধ্য আইন ছিল। তা আওয়ামী লীগ তো এগুলো ফেস করেছে। আওয়ামী লীগের বিরুদ্ধে খুনি নামিয়ে দেওয়া হয়েছে প্রতিরোধ করার জন্য। আওয়ামী লীগের বিরুদ্ধে দেশের পরিস্থিতি বিবেচনা করে এটা করা হয়েছে। যে বিরোধিতাকারী যারা অপরাধী তাদেরকে নামিয়ে দেওয়া হয়েছিল। আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য জিয়াউর রহমান জামাত ইসলামকে রাজনীতি করার সুযোগ দিয়েছে। আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য সেই বঙ্গবন্ধু খুনিদেরকে রাজনীতি করার সুযোগ দিয়েছে। আওয়ামী লীগ কাউকে ভয় পায় না। আওয়ামী লীগ কখনোই ভয় পায় না। আওয়ামী লীগ জনগণের দল। 70 বছরের উপরে আওয়ামী লীগের বয়স, সবসময় জনগণের সঙ্গে আছে। আর আপনি বলছেন যে আমার নেতা খালেদা জিয়া, আমার নেতা তারেক। বাংলাদেশের মানুষ শুনছে যে আপনার নেতা চোর, আপনার নেতা দুর্নীতিবাজ। আপনারা একজন জাতীয় নেতা সম্পর্কে কি ধরনের কথা বলতে হয় সেই শিষ্টাচার আপনারা জানেন না। খালেদ ভাই মন্ত্রী হতে পারেন, এমপি হতে পারেন, রাজনৈতিক দলের নেতা হতে পারেন, এই রাজনৈতিক শিষ্টাচার আপনাদের জানা নাই। প্রিন্স ভাই, কথা যদি আপনি বলতে না দেন তাহলে আমি কথা বলবো না। না না, আপনি কেন? আপনি একজন রাজনৈতিক ব্যক্তিকে আপনি অভিহিত করবেন, এই কথা বলেছেন জানে। আর তাকে কলঙ্কিত করার জন্য আমি চোরকে চোরই বলবো, বাইরে রাখার জন্য অপরাধী বলবো। আপনারা তাকে শিষ্টাচার বহির্ভূত ভাবে আপনারা তার বিরুদ্ধে কথা বলছেন। জি, মাননীয় প্রতিমন্ত্রী। না, আমি তো তাহলে কথা বলতে পারবো না। জি, মাননীয় প্রতিমন্ত্রী। আমি শারমিন চৌধুরী, আমি আপনাকে বলছি, আমি কি অপরাধীকে অপরাধী বলতে পারবো না? আপনি বলেন আমাকে অপরাধীকে বলতে পারবো না? অবশ্যই অপরাধীকে অপরাধী। কোর্টের মাধ্যমে অপরাধী, তাকে আমাকে অপরাধী বলতেই হবে। আমি কোর্টের মাধ্যমে পলাতক, তাকে আমাকে পলাতক বলতে হবে। কাজে এইটা বলতেই হবে আমাকে। আমার তাদেরকে তিনি নেতা মানছেন। তিনি বলছেন ইউটিউব আর ফেসবুক। ইউটিউব আর ফেসবুকে তো পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমাদের দেশের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। পদ্মা সেতুর বিরুদ্ধে অপপ্রচার, বঙ্গবন্ধু টানের কর্ণফুলী নদীতে তার বিরুদ্ধে অপপ্রচার, বাংলাদেশের 5% জিডিপি সেটা বিরুদ্ধে অপপ্রচার, পার ক্যাপিটাল ইনকামের বিরুদ্ধে অপপ্রচার, বাংলাদেশের অর্থনীতির বিরুদ্ধে অপপ্রচার, বাংলাদেশের দ্রব্যমূল্যের কথা বলা হচ্ছে। আজকের বাজারে আপনি বলেন যে চাল 40 টাকা কেজি ছিল, আজকের বাজারে আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতেছি মোটা চাল এখন 30 টাকা। তো এটা তো সরকারের সাফল্য। এই সাফল্যগুলো কথা বলবেন না। আওয়ামী লীগ জনগণকে সামনে রেখে রাজনীতি করে। আওয়ামী লীগ কোন ধরনের বিদেশি বেনিয়াদেরকে খুশি করার জন্য রাজনীতি করে না। আওয়ামী লীগ কখনো অপরাধীদের সময় আছে আমার হাতে, আমি একটু সৈয়দ ইশতিয়াক রেজাকে শুনি। মাননীয় প্রতিমন্ত্রী, আপনাকে ধন্যবাদ, কিন্তু অংশগ্রহণমূলক করার জন্য আমি একটু 1 মিনিট একটু সৈয়দ ইশতিয়াক রেজাকে শুনি, শেষ সময় আমাদের হাতে। সৈয়দ ইশতিয়াক রেজা, অংশগ্রহণমূলক করার জন্য কি করবেন এই প্রশ্নটি মাননীয় প্রতিমন্ত্রীকেও করছিলাম। মানে কোনো পরিকল্পনা দেখছেন কিনা, নাকি সামনেও 2014-15-তে যেরকম দেখেছে একটা সহিংসতা ওরকম কিছু? না, দেখেন, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যদি একতরা অবিশ্বাস এবং বিভাজনের ভিতরে থাকে, যে 2008 সালের নির্বাচন তো তত্ত্বাবধায়ক সরকার অধীনেই হয়েছে এবং ইমরান সালি প্রিন্স সেটাকেও গ্রহণ করছে না, তাহলে নতুন করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাইলেও তো একই কাণ্ডই ঘটবে, যেই জিতুক না কেন। এবং আপনি যদি উন্নত গণতান্ত্রিক দেশগুলোতে দেখেন, কোথাও তো রাজনীতিবিদদের নিজেদের উপরে এত বড় অনাস্থা নাই যে তারা একটা নির্বাচন পরিচালনা করতে পারবে না। আমার কাছে মনে হয় তারা নিজেদের এই জায়গাটা আসা দরকার অংশগ্রহণমূলক নির্বাচন করার জন্য। একটা কথা বলি, বাংলাদেশের মুক্তিযুদ্ধটা কিন্তু হয়েছিল নির্বাচনকে কেন্দ্র করে। 70-এর নির্বাচনের কথা আপনার মনে আছে? এলএফওর অধীনে নির্বাচন হয়েছিল, যে নির্বাচনের একটা শর্ত ছিল যে শাসক গোষ্ঠী যে রায় দিবে সেটা মেনে নিতে হবে। বঙ্গবন্ধু সেটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে জনগণ তার সাথে যেহেতু ছিল, শাসক গোষ্ঠীর সাহস হয় নাই কিন্তু সেই নির্বাচনকে চিনিয়ে নেওয়ার। আমার কাছে মনে হয় জনগণের কাছে যাওয়ার যে রাজনীতি জনগণই পারে সেটাকে। অনেক ধন্যবাদ সৈয়দ ইশতিয়াক রেজা, অনেক ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী সৈয়দ ইমরান
ইমরান, সালি প্রিন্স, আপনাদের তিনজনকেই। দর্শক, আজকের মতো বিদায় রাজকাহন থেকে।